জিবি। আমরা মাধ্যমিক পর্ষদের যে টেস্ট পেপার আছে 2025 সালের টেস্ট পেপার কিন্তু সলিউশন করছি। আজকে হচ্ছে আমাদের পেজ নম্বর হচ্ছে 402 এবং 3। এই 402-3 নম্বরের পেজের অঙ্কগুলো কিন্তু আমরা একদম সঠিকভাবে তোমাদেরকে সমাধান করে দিচ্ছি। তোমরা পুরো ক্লাসটা দেখতে থাকো, পরপর সব প্রশ্নগুলো তোমরা কিন্তু পাবে এবং তোমাদের জন্য সুবিধার জন্য কিন্তু একদম টাইপিং করে একদম সুন্দর করে দেখো, তোমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছ। এইভাবে কিন্তু প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমি তোমাদেরকে সলিউশন করে দেবো। সবার প্রথমে কি বলছে, এই অঙ্কগুলো করব হচ্ছে আমরা 4 দাগে যে অঙ্কগুলো যেগুলো 2 নম্বরের জন্য দেওয়া হয়, ঠিক আছে, এই অঙ্কগুলো কিন্তু আমরা প্রথমে করব। সবার প্রথমে বলছে বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হচ্ছে কত, 82 টাকা হলে আসল নির্ণয় করো। তাহলে আমাদেরকে সবার প্রথমে আসল নির্ণয় করতে হবে। তো আমরা যদি সূত্র দিয়ে করি তাহলে কেমন হবে দেখো, যেহেতু 2 নাম্বার দেওয়া হবে ওই জন্য আমাদেরকে একটু ডিটেলস ধরে ধরে করতে হবে। সলিউশনটা দেখো, যেহেতু আমরা এখানে আসল দেওয়া নেই, আমরা আসলটাকে ধরে নেব। মনে করি বা ধরি আসল ব্র্যাকেটে পি লিখবে, এইটা ইজ ইকুয়ালস টু হচ্ছে এক্স টাকা আমি ধরে নিলাম। হ্যাঁ, আচ্ছা, এবার হচ্ছে সুদের হার। এই সুদের হারটা আমরা জানি r%, এটা আমাদের কিন্তু দেওয়া আছে 5%, তাই আমরা লিখব 5%। চলো, এরপর হচ্ছে সময়। সময় হচ্ছে আমাদের n, সেটা হচ্ছে কত, 2 বছর। এবার আমাদেরকে বার করতে হবে চক্রবৃদ্ধি সুদ, কিন্তু তার আগে আমাদেরকে সমূল চক্রবৃদ্ধিটা বার করে নেব। n বছরের সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধিটা কি হবে, এটা আমরা সূত্র জানি p ইন্টু 1 প্লাস r বাই 100 পাওয়ারে কিন্তু আমাদের n। এবার যেহেতু n এর মান আমাদের এখানে দেওয়া রয়েছে 2 বছর, তাহলে 2 বছরের বার করতে হবে, এটা n বছরের জন্য। তাহলে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কেমন হবে, p এর মান আমরা x ধরে নিয়েছি, তাহলে 1 প্লাস r এর মান হচ্ছে 5 আর নিচে হচ্ছে 100 পাওয়ারে হচ্ছে আমাদের 2। তাহলে এটা যদি আমরা কাটাকুটি করি তাহলে উপরে আসছে 1 আর নিচে আসছে 20। এই 20টা একের সঙ্গে গিয়ে উপরে 21 হয়ে যাবে। তাহলে আমাদের দাঁড়াবে কত বলো তো এখানে, তাহলে হচ্ছে x ইন্টু উপরে হচ্ছে 21 আর নিচে হয়ে যাচ্ছে 20 পাওয়ারে একে স্কোয়ার দেওয়া আছে। তার মানে হচ্ছে x ইন্টু স্কোয়ার করলে হচ্ছে 441 আর নিচে হয়ে যাচ্ছে 400। তার মানে হচ্ছে 441x বাই হচ্ছে 400। এই টাকাটা কি বলতো, সমূল চক্রবৃদ্ধি। তার মানে আমাদেরকে সমূল চক্রবৃদ্ধি থেকে চক্রবৃদ্ধি সুদ বার করতে হবে, তার মানে আসলটা জাস্ট বিয়োগ করব। অতএব চক্রবৃদ্ধি সুদ এটা কি হবে বলতো, ওই 441x তার নিচে হচ্ছে 400, এইটা থেকে জাস্ট আসলটা বিয়োগ করতে হবে, এত টাকা। হ্যাঁ, একদম তোমাদেরকে সঠিক নিয়মে আমি তোমাদেরকে সমাধান করবো। এরপরে আরো একটা মেথডে আমি 100 ধরে তোমাদেরকে করিয়ে দেখিয়ে দেবো, তোমাদের যেটা সুবিধা হবে সেটা করবে। এই 400টা উপরে চলে যাবে, তাহলে উপরে হচ্ছে 441, 441 দাও, আর এখানে হয়ে যাচ্ছে মাইনাস 400x আর নিচে হয়ে যাচ্ছে 400। তার মানে উপরে হয়ে যাচ্ছে আমি 41x বাই 400 পাচ্ছি। এই টাকাটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তাহলে আমরা প্রশ্ন অনুসারে বলতে পারি, অ্যাকর্ডিং টু কোশ্চেন, এই অনুযায়ী আমরা বলতে পারবো যে 41x বাই 400 এটা সমান সমান আমাদের হবে 82। এবার আমরা 41 দিয়ে দেখো এটা কাটাকুটি করা যাচ্ছে, 2 হয়, তার মানে x এর মান এই 400টা 2 এর সঙ্গে গুণ হয়ে যাবে, মানে 800 টাকা। তার মানে আমাদের x এর যে মান 800 টাকা, অর্থাৎ যে সুদ আসলো সেই সুদটা কিন্তু আমাদের এই যে আসলটা আসলো সেই আসলটা কিন্তু আমাদের বেরিয়ে গেল। x এর যে মানটা সেটাই হলো আসল। তাহলে অতএব নির্ণীয় আসল হচ্ছে 800 টাকা। এই পদ্ধতি অনুযায়ী করতে পারো। এছাড়া তোমাদেরকে আরো একটা পদ্ধতি আমি বলছি। ধরো আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে অন্য মেথড, হ্যাঁ, তোমাদের এই মেথডেও করতে পারো। ধরি আসল আসল হচ্ছে আমরা ধরে নিচ্ছি 100 টাকা। যদি আসল 100 টাকা হয় তাহলে প্রথম বছরে প্রথম বছরের ক্ষেত্রে কি হবে, প্রথম বছরের সুদ দাঁড়াবে কি বলতো, প্রথম বছরের সুদ হবে এই
100-র ওপরে 5% চাপবে, তার মানে কি হবে বলতো 5 টাকা হবে। প্রথম বছরের সুদ হবে 5 টাকা। তার মানে এবার পরে যদি আমি আবার বার করি, দ্বিতীয় বছরের জন্য যদি করি, দ্বিতীয় বছরে দ্বিতীয় বছরের সুদ কি হবে, আবার 5 টাকা তো হবেই, সঙ্গে আরও একটা কাজ হবে। দ্বিতীয় বছরে 5 টাকা সুদ হবে, সঙ্গে এই 5 টাকার আবার কিন্তু সুদ দাঁড়াবে 5% হারে, তার মানে 5/100 হলো। এবারে আমাদেরকে দেখতে হবে যে প্রথম বছরের সুদ হয়েছিল কত, 5 টাকা। দ্বিতীয় বছরের সুদ কি 5 টাকার সঙ্গে সুদেরও সুদ বার হয়েছে, তার মানে কি পার্থক্য যখন আমি করব, তাহলে আমি যদি এখানে দাগ টেনে করি, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, তাহলে চক্রবৃদ্ধি সুদ হলে তখন কি করতে হবে, আমাদেরকে টোটালটা সুদটা বার করে নিতে হবে। তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, বা শুধু সুদ লিখতে পারি, বা চক্রবৃদ্ধি সুদও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। সেটা কি হবে, আগের এই 5 টাকা আর এই 5 টাকা যোগ হয়ে 10 টাকা হবে। আর এটা যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে দেখো কাটাকুটি করে নিলে এটা হচ্ছে 20, আর এখান দিয়ে এটা কাটলে হচ্ছে 4, তাহলে উপরে 1, এখানে হচ্ছে 4, তার মানে হচ্ছে 5 আর 5 10, আর এখানে হয়ে যাচ্ছে আমাদের 1/4। এইটা যদি আমরা এটা ক্যালকুলেশন করি, তাহলে এখানে দেখো 4 10কে 40, 1 41, তার মানে 41/4। এই টাকাটা কি বলতো সুদ হয়েছে, এত টাকাটা সুদ। তার মানে আমাদের তো চক্রবৃদ্ধি সুদটাই দেওয়া রয়েছে, তাহলে আমরা বলতে পারি যে 41/4 এইটা এইটা এটা সমান সমান আমরা বলতে পারি, এইটা সমান সমান আমরা বলতে পারি 82 টাকা। তাহলে আমাদের এখানে 41/2 মানে এখানে 41/4টাকে আমরা এবার 1 টাকাতে কনভার্ট করে নেব। 1 টাকায় কত হবে, তাহলে এটা উল্টে যাবে, 4/41 এত টাকা। আর 100 টাকা যেহেতু আসল ধরেছিলাম, তখন 100 টাকাতে কত, তাহলে 100 দিয়ে আমরা দুপাশে গুণ করে দেবো। তাহলে এটা দিয়ে কাটলে দেখো 2 হচ্ছে 8, তাহলে 8-এর সঙ্গে একটা 100 গিয়ে গুণ হবে, তার মানে হয়ে যাবে 800 টাকা। দেখো দুটো মেথড তোমাদেরকে করালাম, যেটা তোমাদের সুবিধা হবে সেটা করবে। চলো আরও পুরো ক্লাসটা দেখো, প্রত্যেকটা অঙ্ক তোমাদেরকে একদম সঠিকভাবে সমাধান করার চেষ্টা করব। দ্বিতীয় অঙ্কে চলে আসি। পরবর্তী অঙ্কটা দেখো, বলছে কোনো ব্যবসায়ী এ এবং বি যথাক্রমে 30,000 টাকা ও 20,000 টাকা বিনিয়োগ করলো। বছরান্তে 12% লাভ হলে বি কত টাকা পাবে। তাহলে আমরা প্রথমে সলিউশনটা দেখে নেব একটু। সলিউশন হচ্ছে এ এবং বি এর মূলধনের অনুপাত আমাদের বার করতে হবে, ঠিক আছে। এই অনুপাত মানে কি, এই দুজনার যে টাকাটা বিনিয়োগ করেছিল তাদের অনুপাত বার হবে। তার মানে 30,000 ইসটু 20,000। দেখো সব শূন্য কেটে যাচ্ছে, গিয়ে কিন্তু আমাদের অনুপাত দাঁড়াচ্ছে কত বলতো, 3:2। এইভাবে থাক। এবার আমাদের লাভটা বার করে নিতে হবে। লাভটা কিভাবে বার করতে হবে, লাভের পরিমাণ এবং আমাদের লাভের পরিমাণ এই লাভের পরিমাণটা কি বলতো, মোট যে টাকাটা হয়েছিল তার কিন্তু 12% কিন্তু লাভ হয়েছে। তাহলে মোট টাকা হয়েছিল কত, 50,000 দুজনকার যোগ করলে। তাহলে এই যে 50,000 টাকার আমরা কি করব বলতো, এর উপরে 12% চাপাবো। 12% মানে হচ্ছে 12/100, এত টাকা লাভ হয়েছিল। হ্যাঁ, তার মানে এই শূন্য কেটে যাবে, তার মানে 5/12 60, মানে 60 আর তারপরে দুটো শূন্য, ঠিক আছে। 6,000 টাকা কিন্তু লাভ হয়েছে। এবার এই 6,000 টাকার মধ্যে বি পাবে কত, একদম সহজ। তাহলে অতএব বি এর লাভের পরিমাণ, বি যেহেতু এখানে শুধু বি বার করতে বলছে, তাহলে বি এর লাভের পরিমাণ কত বলতো, এই 6,000 ইন্টু বি এর আনুপাতিক ভাগার। বি মানে কোথায় আছে, এই যে এ প্রথমে আসে, তার মানে এর 3 ভাগ, আর হচ্ছে বি 2 ভাগ, 2 অংশ করে পাবে। তার মানে টোটালে উপরে চলে যাবে 2, আর এই দুজনের যোগফলটা নিচেই যাবে 5। এত টাকা কে পাবে, বি পাবে। এটা দিয়ে কাটলে হয়ে যাচ্ছে 5/12
1200, তার মানে হয়ে যাচ্ছে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 2400 টাকা। তাহলে বি কিন্তু তখন 2400 টাকা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে বি এর লাভের পরিমাণটা আমরা কিন্তু বার করতে পারলাম। এই এতটুকু করে আসবে, তোমাদের কিন্তু 2 নাম্বার দেওয়া হবে। চলো, ক্লাসটা কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে দিও, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। ঠিক আছে, এবং আমাদের কিন্তু এর আগে অনেক ক্লাস করা হয়ে গেছে, তোমরা আগের ক্লাসগুলো দেখে আসতে পারো। আমরা কিন্তু তোমাদের জন্য সুন্দর করে ম্যাথগুলোকে এরকম টাইপিং করে তোমাদের কিন্তু সলিউশন করে দিচ্ছি। দেখো, এই অঙ্কটাও আমরা দেখতে পাচ্ছি টেস্ট পেপারে বেশ অনেক জায়গায় আছে। তো এখানে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস 8 ইজ ইকালস টু 0 এবং এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ ইজ ইকালস টু 0 সমীকরণ দ্বয়ের একটি বীজ, সাধারণ বীজ হচ্ছে 2 হলে এ এবং বি এর মান নির্ণয় করো। একদম সহজ, কিছুই নেই এখানে, জাস্ট তোমাদেরকে কি করতে হবে দেখো, যখন একটা বীজের মান আমাদেরকে 2 দিয়েছে না, তার মানে এই 2 হচ্ছে এই সমীকরণটাকে সিদ্ধ করবে। এই সিদ্ধর মানে কি জানো? এই সিদ্ধর মানে হচ্ছে এক্স এর জায়গায় আমি 2 লিখতে পারবো। তাহলে প্রথম সমীকরণে আমরা এক্স এর জায়গায় যদি 2 লিখি, তাহলে আমাদেরকে দাঁড়াবে 2 তাকে ঘিরে দিয়ে স্কোয়ার প্লাস এ ইন্টু 2 প্লাস 8 ইজ ইকালস টু 0। এই পাশে একটা করছে আর ওই পাশে আর একটা করছি। আরটা হচ্ছে 2 তাকে ঘিরে দিয়ে স্কোয়ার প্লাস এখানে হচ্ছে বি ইন্টু 2 প্লাস এ ইজ ইকালস টু 0। সিদ্ধ করছে এ ও বি, মানে 2 দ্বারা প্রত্যেকটা সমীকরণকে সিদ্ধ করছে। এবার এখানে আমরা পরের লাইনে বা দিয়ে বলতে পারছি 4, আর এখানে হয়ে যাচ্ছে 2a, আর এখানে হয়ে যাচ্ছে 8 ইজ ইকালস টু 0। এবার যেহেতু আমরা সংখ্যা সংখ্যা যোগ করতে পারি, তার মানে 2a প্লাস আর এখানে 8 আর 4 12, যেন এই দুইটা যোগ করো না কারণ এটা 2a আসে। তার মানে 2a ইজ ইকালস টু 12টাকে ওপাশে পাঠালে -12 হয়ে যাচ্ছে। তার মানে এ এর মানটা 2 দিয়ে ভাগ করলে হচ্ছে -6। তাহলে একটা উত্তর পেয়ে গেলে, যদি তুমি এইটুকু করতে পারো তোমাকে কিন্তু 1 নাম্বার দেওয়া হবে। পার্ট মার্কিং, পার্ট বাই পার্ট কিন্তু নাম্বার দেওয়া হবে। হ্যাঁ, তাহলে এইটুকু যে যখনই তুমি বার করতে পারলে তুমি অলরেডি 1 নাম্বার পেয়ে গেলে। আর একটা ক্যালকুলেশন করলে আরও 1 পাবে। তাহলে এখানে হচ্ছে 4, আর এটা হচ্ছে 2b, আর এখানে হচ্ছে a ইজ ইকালস টু 0। এবার যেহেতু আমরা a এর মানটা পেয়ে গিয়েছি, এর মানটা এখানে জাস্ট বসিয়ে দেবো। হ্যাঁ, তাহলে 4 প্লাস 2b এখানে হচ্ছে -6 ইজ ইকালস টু 0। তার মানে এখান থেকে ক্যালকুলেশন করে দেখো 2b, আর এটা বিয়োগ করলে হচ্ছে -2 ইজ ইকালস টু 0। এই 6 আর এই 4 এখানে দেখো ক্যালকুলেশন করো, তাহলে এখানে হয়ে যাচ্ছে আমাদের 2b ইজ ইকালস টু 2। তার মানে দুপাশে 2 আমাদের কেটে গিয়ে হচ্ছে b এর মান 1। তাহলে a ও b এর মান আমরা কিন্তু বার করে নিতে পারলাম। a এর মান হচ্ছে -6 আর b এর মান হচ্ছে 1। ব্যাস এতটুকুই করলে তোমরা টোটাল 2 নাম্বার পাবে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাই। পরবর্তী প্রশ্নটা দেখো, বলছি x ইজ ইকালস টু 7 প্লাস 4√3 হলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কত? আমরা তোমাদেরকে এই অঙ্কটা করার জন্য খুব সহজভাবে যদি বলি, একদম সহজে হয়ে যাবে। তুমি এখান থেকে 1/xটা বার করে নাও। 1/x মানে কি? 1/x হচ্ছে 7 প্লাস 4√3। তাহলে উপরে নিচে এর করণী নিরাসক উৎপাদক দিয়ে গুণ করো, 7 মাইনাস 4√3। উপরে একটা গুণ করলাম আর নিচেই হচ্ছে 7 প্লাস 4√3 ইন্টু 7 মাইনাস 4√3। তাহলে আমরা দেখতে পাচ্ছি উপরে যেটা সেটাই থাকছে, আর নিচেরটা কিন্তু আমাদের ফর্মুলা হচ্ছে, অর্থাৎ 7 স্কোয়ার মাইনাস 4√3 তাকে ঘিরে দিয়েও স্কোয়ার। তাহলে আমরা পরের লাইনে ফ্রেশভাবে বলতে পারি যে 1/x কি আসছে, উপরে হচ্ছে 7 মাইনাস 4√3, আর নিচেই দেখো 7-এর স্কোয়ার করলে 49 হয়ে যাচ্ছে। আর এটা দেখো 4-এর স্কোয়ার যখন হবে তখন হবে 16, আর √3 কে স্কোয়ার করলে ফ্রেশ 3, তার মানে 3 × 48 হয়ে যাবে। তার মানে উপরে হয়ে যাচ্ছে আমাদের 7 মাইনাস 4√3, আর নিচে হয়ে যাচ্ছে দেখো 1। তার মানে আমি বলতে পারি যে 7 মাইনাস 4√3 হচ্ছে এর 1/x এর মান, জাস্ট এই জায়গায় মাইনাস হয়েছে। এবার আমি তোমাদেরকে বলবো যে তুমি একটুখানি x প্লাস তুমি দুটো পার্ট একটুখানি বার করে নাও, দেখো যেই সে হয়ে যাবে। যা, আচ্ছা ঠিক আছে, একটুখানি মুছে গিয়েছে। তো x এর মানটা হয়েছে কি 7 প্লাস 4√3, আর 1/x এর মান কি হয়েছে? 1/x এর মান হচ্ছে 7 মাইনাস 4√3। আশা করি বুঝতে পেরেছো। তাই যদি হয়, এবার আমি কি করব, x প্লাস 1/xটা বার করব। তাহলে দুজনা যোগ করে দাও, এটার সঙ্গে এটা যোগ করতে হবে 7 মাইনাস 4√3। যখন আমরা যোগ করব তখন ব্র্যাকেট যদি তুলি তাহলে চিহ্ন বদলাবে না, যেহেতু প্লাস করছি। 7 মাইনাস 4√3, দেখো 4√3 কেটে গিয়ে 27 যোগ করে 14 হয়েছে, মানে x প্লাস 1/x 14। আর একটা কাজ করো যে x মাইনাস 1/xটা বার করে নাও, 7 প্লাস 4√3, তারপরে মাইনাস দিয়ে 7 মাইনাস 4√3। এটা যদি আমরা ক্যালকুলেশন করি একটু চিহ্ন বদলে যাবে,
কারণ মাইনাস আছে, -7 প্লাস 4√3। এবার খেয়াল করো এখানে 7 7 কাটছে, তাহলে 4√3 4√3 মানে 8√3। এবার আমাদের যেটা দিয়েছে না, এইটাকে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে ফেলবো, অর্থাৎ x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, এটা যদি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ফেলি তাহলে আমাদের দাঁড়াবে x তাকে ঘিরে দিয়ে স্কয়ার প্লাস, আচ্ছা সরি এখানে মাইনাস হবে, এখানে মাইনাস দিই, -1/x তাকে ঘিরে দিয়ে ও স্কয়ার, তার মানে এটা হবে x প্লাস 1/x একটা, সঙ্গে থাকবে x মাইনাস 1/x একটা। এবারে এটার মান আমরা আগেই বার করে ফেলেছি, 14 হয়েছে, আর এটার মান আমাদের হয়েছে 8, এখানে হচ্ছে √3। তাহলে এদেরকে আমাদেরকে গুণ করতে হবে, 4 8 32 2, হাতে আমাদের 3, 8 কাটা 3 11, তাহলে 112√3 আনসার কিন্তু হয়ে গেল। ক্লিয়ার? তোমাদেরকে আরেকটা কথা বলি, তোমরা যে সমস্ত তোমাদের অঙ্কগুলো প্রবলেম হচ্ছে বা যে সেটের অঙ্কগুলো, যে দাগে অঙ্কগুলো প্রবলেম হচ্ছে সেই দাগ নাম্বার এবং পেজ নাম্বার ধরে কোন টেস্ট পেপারে সেই টেস্ট পেপার মেনশন করে আমাকে কমেন্ট করে দাও, আমি তোমাদের সেই অঙ্কগুলো করে দিচ্ছি। এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ঠিক আছে, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা কিন্তু যুক্ত হতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, অথবা যদি মনে হয় তাহলে অবশ্যই আমার সঙ্গে একটু যোগাযোগ করে নিও এই নাম্বারে, এই নাম্বারে যোগাযোগ করে নিও। এবং এর পরবর্তী ক্লাসে অর্থাৎ 11-এর অঙ্ক কিন্তু আমরা করিয়ে থাকবো তোমাদেরকে। 11 এবং 12-এর যে অঙ্কগুলো সেইগুলো কিন্তু পার্ট বাই পার্ট ধরে ধরে কিন্তু আমরা সলিউশন করে দেবো এই চ্যানেলে। ওই জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও, এবং আমাদের সঙ্গে যদি তোমরা অনলাইনে বা অফলাইনে ক্লাস করতে চাও তাহলে এই নাম্বারের সঙ্গে যোগাযোগ রেখো, ঠিক আছে। পরের প্রশ্নটা দেখো, পরের প্রশ্ন বলছি একটি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 7 সেমি, বলছে এবং 5 সেমি, তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হচ্ছে 13 সেমি হলে বৃত্তদ্বয়ের একটি তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। মনে রাখবে এখানে একটা সূত্র আমরা অ্যাপ্লাই করব, তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য সূত্রটা হচ্ছে এল, যদি আমি বলি এই এল হচ্ছে ডি স্কয়ার মাইনাস r1 প্লাস r2 তার হোল স্কয়ার। এখন ডি কি, r1 কি, r2 কি, এগুলোকে আমাকে জানতে হবে। r1 হচ্ছে প্রথম বৃত্তের ব্যাসার্ধ, আচ্ছা r2 হচ্ছে দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ, আর ডি হচ্ছে তাদের মধ্যে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব। আশা করি ক্লিয়ার হয়েছে। এবার তোমাদেরকে এই সূত্রটা একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ, রাখলে তাহলে তির্যক সাধারণের যে স্পর্শকের দৈর্ঘ্য সেটা এল যদি আমি বলি, তাহলে রুট আন্ডার এটা হচ্ছে 13, আর এটা হচ্ছে 7 আর 5 12, তাহলে 13 স্কয়ার মাইনাস 12 স্কয়ার মানে 25, তার মানে 5। তার মানে আমাদেরকে তির্যক সাধারণের যে স্পর্শকের দৈর্ঘ্য হবে সেটা 5। ক্লিয়ার? এইটুকু অঙ্ক করে আসবে, তোমরা 2 নাম্বার পাবে। ওই জন্য তোমরা অঙ্কগুলোকে একটু দেখো। শেষ টাইমে তোমাদেরকে রিকোয়েস্ট করছি যে এই আমি যেভাবে তোমাদেরকে অঙ্কগুলো করিয়ে দিচ্ছি একদম সহজভাবে তোমরা বুঝতে পারবে আশা রাখি। যদি তারপরে বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, যেখানে প্রবলেম হচ্ছে আমাকে কমেন্ট করবে, আমি তোমাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে। এবং তোমাদের যে সমস্ত অঙ্ক প্রবলেম হয় সেগুলোও আমাকে জানাতে পারো। চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। পরের অঙ্কটা কি বলছে, এবিসি একটা সমকোণী ত্রিভুজ আছে, ভালো করে শোনো। একটা সমকোণী ত্রিভুজ আমি প্রথমে আঁকার চেষ্টা করছি। মনে করো এটা হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। আচ্ছা এটা একটু বেঁকে গিয়েছে, একটু সমকোণী ত্রিভুজটা লম্বা হওয়া উচিত। আমরা যদি এটাকে ঠিক করে নিই অনেকটা এরকম হবে। চলো এবারে এখানে এ বি সি মানে বি কোণ, তাহলে এ বি সি, এই বি কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাই আমি এখানে 90 ডিগ্রি রাখলাম বি কে, হ্যাঁ, কারণ যে মাঝখানে থাকে সেটাই হয় 90 ডিগ্রি, এই 90 ডিগ্রিটা সেখানে হয়। এবার বলছি এ বি বাহুর উপর যে কোনো একটি বিন্দু থেকে, তাহলে এ বি বাহুর উপরে যে কোনো একটা বিন্দু থেকে, মনে করো ডি, ডি বিন্দু থেকে এসি বাহুর উপরে, এসি বাহুর উপরে ডিই লম্ব টানা হলো, মানে এর উপর থেকে এর উপরে কি করা হচ্ছে বলতো, এসি বাহুর উপরে ডিই লম্ব। তার মানে এখান থেকে এমন একটা লাইন টানতে হবে যেন ওই ওই সরলরেখার উপরে যেন লম্ব হয়। তার মানে এখান থেকে আমি যদি এরকম জুড়ে দিই, আরটু উপরের দিকে যাবে লম্ব যেহেতু বলছে, মোটামুটি এরকম টাইপের হবে। মানে এই কোণটা তখন 90 ডিগ্রি, হ্যাঁ, এই কোণটা হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। এইটা হচ্ছে নাম ই, এই ডিই লম্ব টানা হলো এসি বাহুর উপরে। এবার বলছে যদি এডি 10 সেমি হয়, মানে এইটুকু 10 সেন্টিমিটার হয়,
আর এই হচ্ছে 8 সেমি, মানে এইটা হচ্ছে 8 সেন্টিমিটার, এবং বিসি হচ্ছে 18, মানে বিসি মানে সেই নিচেরটা, হ্যাঁ, এইটা হচ্ছে 18 সেন্টিমিটার। তাহলে আমাদের বিডির দৈর্ঘ্য নির্ণয় করতে, মানে এইটুকু আমাদের বার করতে হবে। কি করব, আমরা একটা কাজ করি, সবার প্রথমেই এইখানে যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, আর এই সমকোণী ত্রিভুজের বিপরীতে থাকে অতিভুজ, তাহলে আমরা এখানে বলতে পারি, একটু সলিউশনটা আমাদেরকে করতে হবে এইভাবে, যে প্রথমে দেওয়া আছে কি অ্যাঙ্গেল এবিসি, সেটা হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, এরপরে হচ্ছে এডি, সেইটা হচ্ছে 10 সেমি, এই সেটা হচ্ছে 8 সেন্টিমিটার, আর একটা দেওয়া রয়েছে বিসি, সেটা হচ্ছে 18 সেন্টিমিটার। এইগুলো সব দেওয়া রয়েছে, এবং এবং আরও একটা জিনিস দেওয়া রয়েছে, সেটা হচ্ছে অ্যাঙ্গেল এই এইডি, সেই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই কথাও কিন্তু আমাদের বলা আছে। তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজ এই ডি একটা সমকোণী ত্রিভুজ, এখান থেকে আমরা কিছু একটা অ্যাপ্লাই করতে পারবো, পিথাগোরাসের উপপাদ্য একটা অ্যাপ্লাই করতে পারবো। তার মানে আমরা এখান থেকে পাই, এই ত্রিভুজ থেকে পাই, কি পাবো, মনে রাখবে এর অতিভুজ কোনটা, এডি অতিভুজ, তাহলে অতিভুজ স্কয়ার, মানে এডি তার স্কয়ার সমান লম্ব, লম্বভূমি এখানে তো এক্স্যাক্টলি বলা যাবে না, মনে করো এটাকেই লম্ব ধরছি, এই তার স্কয়ার প্লাস ডি তার স্কয়ার। ওকে, এবার এইটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। এবার আমাদেরকে যেহেতু সব মান দেওয়া রয়েছে, শুধু ডিটা দেওয়া নেই, আমরা ডিটা বার করে নিচ্ছি। তাহলে এখানে আমাদের এডি কত, এডি হচ্ছে 10, তাহলে 10কে ঘিরে স্কয়ার দিয়ে দাও। আচ্ছা, এই কত, এই হচ্ছে 8, তাহলে 8কে ঘিরে স্কয়ার দিয়ে দাও। আর ডি এইটা আমরা বার করতে চাইছি, পরের লাইনে ক্যালকুলেশন করছি, দেখো পরের লাইনে বা দিয়ে, এ পাশে হচ্ছে 100, ওইদিকে হচ্ছে 64, আর এখানে হচ্ছে ডিই তার স্কয়ার। এক পাশে নিয়ে আসো, এই 64টা এ পাশে নিয়ে আসলে 100 থেকে 64 বিয়োগ হয়ে যাবে, তার মানে ডিই তার স্কয়ার, এটা বিয়োগ করলে হচ্ছে কত, 36 ডিই তার স্কয়ার। তার মানে অতএব আমরা বলতে পারি কি, ডি কত, ডি আমরা 6 বলতে পারি রুট করলে। তাহলে এইটা আমরা কি পেলাম বলতো, 6 সেন্টিমিটার পেলাম। ঠিক আছে, এবারে তোমরা একটা জিনিস দেখো, এখানে এই কোণটা হচ্ছে কি বলতো, একটা 90 ডিগ্রি, আবার এই ত্রিভুজের এই কোণটাও একটা 90 ডিগ্রি, আর এই ছোট ত্রিভুজের এই কোণটা আর পুরো বড় ত্রিভুজের এই কোণটা একই কোণ। ঠিক আছে, এবং যেহেতু এই দুটো কোণই দুটো ত্রিভুজেরই সমান, তাহলে এখানে আমি নিঃসন্দেহে বলতে পারি এই কোণের সঙ্গে এই কোণটাও সমান হবে। তার মানে তিনটে কোণই ত্রিভুজের সমান। তাহলে আমরা বলতে পারি ত্রিভুজটি সদৃশ ত্রিভুজ। যদি সদৃশ ত্রিভুজ হয়, তাহলে আমরা এখানে আরও সূত্র অ্যাপ্লাই করতে পারবো, থ্যালেসের যে উপপাদ্য আছে সেই উপপাদ্য থেকে আমরা করব। এবারে দুটো ত্রিভুজের সদৃশ পেলাম। ওকে, এবার দেখো আমি কি করছি, দেখো একটু পেজটা মুছে নিই। চলো, এবার হচ্ছে এই দুটো ত্রিভুজ, কি কি ত্রিভুজ, ত্রিভুজ এবিসি, এবিসি ও ত্রিভুজ এ ই ডি, এই দুটো ত্রিভুজ আমরা বলতে পারি সদৃশ। ঠিক আছে, এই দুটো ত্রিভুজ আমরা সদৃশ বলতে পারি। তাহলে এই দুটো ত্রিভুজকে আমরা সদৃশ করব। যখন এটা সদৃশ হয়ে যাবে, এদের অনুরূপ বাহুগুলোর যে অনুপাত সেটাও কিন্তু সমান হবে। ঠিক আছে, চলো তাহলে এখানে আমরা থ্যালেসের উপপাদ্য যদি ব্যবহার করি, তাহলে প্রথম হচ্ছে এবিসি ত্রিভুজের অতিভুজ সমকোণী ত্রিভুজের বিপরীতে থাকে, তার মানে সেটা হবে এসি, বাই এই এইডি ত্রিভুজের অতিভুজ, তাহলে এর বিপরীতে থাকে, তাহলে সেটা হবে এ ডি। এইটা সমান সমান বলতে পারি, এদিকে বড় ত্রিভুজের যদি আমি এই বিসি বাহুটাকে নিই, তাহলে এই কোণ যেহেতু এই কোণের সঙ্গে সমান ছিল, তাহলে এই বাহুটাকে নিতে হবে, যেহেতু 90 ডিগ্রির সঙ্গে জুড়েছে, আর এখানে দেখো এই বাহুটা 90 ডিগ্রির সঙ্গে জুড়েছে, এই যে, তাহলে প্রথমে আমাদেরকে হয়ে যাবে এই বিসি, আর তারপরে হয়ে যাবে এই বাহুটা ডি। ওকে, ডি একদম ঠান্ডা মাথায় বুঝে নাও।
এবার হচ্ছে আমরা পরের লাইনে বাদ দিয়ে এসির মানটা কিন্তু আমরা জানি না, তাই তো? এসির মানটা আমরা জানি না, এসি আমরা থাক এইভাবে। আর এডি হচ্ছে কত? এডি হচ্ছে আমাদের 10, এডি হচ্ছে 10। আর বিসির মান কত? বিসির মান হয়ে যাচ্ছে 18। আর ডি কত? ডি হয়ে যাচ্ছে কিন্তু 6। যদি আমরা কাটাকুটি করি তাহলে এটা 3 হচ্ছে, কোনাকুনি গুণ করলে এসি পেয়ে যাচ্ছি কত বলতো? এসি আমরা পেয়ে যাচ্ছি 30। তার মানে এই পুরো টোটালটা আমরা এবার পেয়ে গেলাম 30। এবার মনে রাখবে এই সমকোণী ত্রিভুজের যেহেতু এসিটা বিপরীত বাহু, তার মানে অতিভুজ এটা হবে। তাহলে আমরা পুরো গোটা ত্রিভুজটা যদি এবার অতিভুজ মানে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে পারি, যেহেতু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, তখনই কিন্তু আমাদের এখান থেকে সরাসরি উত্তরটা বার হয়ে যাবে। চলো আর একটা স্টেপ করতে হবে, তারপরে আমরা উত্তরটা পৌঁছাতে পারবো। চলো এবার আমরা কি করব? সবার প্রথমেই আমাদেরকে এই পুরো বড় ত্রিভুজ যেহেতু রয়েছে, এটা সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা এখানে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করতে পারি। কিভাবে? মনে করো এবি স্কয়ার প্লাস তারপর হয়ে যাচ্ছে বিসি স্কয়ার সমান সমান এ সি তার স্কয়ার। এবার এবি মানে তো এই এবি মানে আমাদের তো এই ডি এইটা বার করতে হবে। তাহলে এবি মানে আমি লিখে নিই যে 10 তার সঙ্গে যোগ হচ্ছে ডিবি বা বিডি, এটা বিডি বলি, ডিবি বা বিডি একই কথাই, এটাকে আমরা বিডি বলি, যেহেতু প্রশ্নে আমাদের বিডি বার করতে হবে। এবার আমাদের বিডি বার করার পালা। এটাকে ঘিরে স্কয়ার। আচ্ছা, বিসির মান জানি 18, তাকে ঘিরে দিয়ে স্কয়ার। আর এসির মান 30, তাকে ঘিরে দিয়ে স্কয়ার। চলে এসো, 10 প্লাস বিডি তাকে ঘিরে দিয়ে স্কয়ার হচ্ছে, এইটা হয়ে যাচ্ছে 30 মানে 900, আর এখান থেকে হয়ে যাচ্ছে 18 মানে 324। ঠিক আছে, প্রথমে যদি আমরা বিয়োগ করি তাহলে হচ্ছে 6, হাতে 1 থাকছে মানে এটা 3, তাহলে এখানে 3 মানে হচ্ছে 10, তার মানে হচ্ছে 7। এবার হচ্ছে হাতে আবার 1 রয়েছে 4, তাহলে হচ্ছে 5, 576। এই 576, অর্থাৎ আমরা যদি এটাকে রুট করি তাহলে আমাদের আসবে 24। তার মানে হচ্ছে 10 প্লাস এই বিডি, এইটা রুট করলে হয়ে যাচ্ছে 24। তাহলে 10টাকে জাস্ট ওই পাশে পাঠিয়ে দাও, তার মানে বিডির যে দৈর্ঘ্য আসবে জাস্ট এখানে 10 ওই পাশে গিয়ে বিয়োগ হয়ে যাবে, তখন হয়ে যাবে 14। তার মানে বিডির যে দৈর্ঘ্য, অথবা আমাদের বিডি যে দৈর্ঘ্যটা চেয়েছে সেটা হচ্ছে 14 সেন্টিমিটার। ঠিক আছে, 14 সেন্টিমিটার। ওকে, ক্লিয়ার হয়েছে? চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরের প্রশ্ন কি বলছে? বলছে এবি এবং সিডি হলো, এখানে একটা মিস্টেক, ও কেন্দ্রীয় নিয়ে নাও। হ্যাঁ, এবি ও সিডি হলো ও কেন্দ্রীয় বৃত্তের দুটি জ্যা। বলছে যে জ্যা দুটিকে বর্ধিত করলে তারা তারা এখানে পি বিন্দুতে মিলিত হয়। তাহলে এ ও সি জানি, আর হচ্ছে বি ও ডি জানি। তাহলে বলছে অ্যাঙ্গেল বিপিডি এর মান নির্ণয় করো। আমরা আগে ছবিটা আঁকি। হ্যাঁ, ছবিটা যদি আমরা ঠিকঠাক করে আঁকতে পারি তাহলে কিন্তু আমাদের এই অঙ্ক প্রবলেম হবে না। সবার প্রথমেই এখানে খেয়াল করো, আমি মনে করছি একটা বৃত্ত আসে, এই যে বৃত্ত, আর এখানে হচ্ছে ও কেন্দ্র। এবার মনে করো একটা জ্যা মনে করো এইভাবে যাচ্ছে। ঠিক আছে, এই যে আর একটা জ্যা মনে করো এইভাবে যাচ্ছে। দুটো জ্যা, একটা হচ্ছে এ, তারপরে হচ্ছে বি, আর একটা হচ্ছে সি, আর একটা হচ্ছে ডি। কেন বলতো ডি এখানে নাম দিচ্ছি? কারণ এদেরকে বর্ধিত করবো। হ্যাঁ, যেহেতু এ বি আর সিডি যা, তাহলে এখানে বর্ধিত করছে, তাহলে বি থেকে টেনে বাইরে বার করে দেবো, আর এইটাকে ডি থেকে টেনে বাইরে বার করে দেবো। দেখো তো একটা জায়গায় মিলিত হচ্ছে, যে জায়গায় মিলিত হচ্ছে তার নাম হলো পি। এবার আমাদেরকে এ ও সি জানি, এটা হচ্ছে ও, তাহলে এ ও সি মানে এই কোণটা আমাদের কিন্তু দিয়ে রেখেছে। এই কোণটা কত ডিগ্রি? এই কোণটা হচ্ছে বলছে 100 ডিগ্রি। আর বিওডি মানে আচ্ছা এই কোণটা আমাদের কিন্তু দেওয়া রয়েছে, সেটা 60 ডিগ্রি। এবার আমাদেরকে বার করতে হবে বিপিডি মানে এই কোণটা আমাদের কিন্তু বার করতে হবে। সবার প্রথমেই তোমাদেরকে আমি বলি, এই কোণটা বার করার জন্য তোমরা সূত্র অ্যাপ্লাই করতে পারো। এখানে সূত্র আছে, তো এর প্রমাণও আছে, প্রমাণটা আমাদের এখানে লাগবে না। অ্যাঙ্গেল 2 ইন্টু বিপিডি এইটা সমান সমান অ্যাঙ্গেল এ ও সি মাইনাস অ্যাঙ্গেল বিওডি। তাহলে এখানে আমাদেরকে পরের লাইনে বা দিয়ে
টু ইন্টু বিপিডি, এইটা হচ্ছে আমাদের এখানে আছে 100 ডিগ্রি, আর এটা হয়ে যাচ্ছে আমাদের 60 ডিগ্রি। পরের লাইনে বাদিয়ে টু ইন্টু অ্যাঙ্গেল বিপিডি, এইটা হচ্ছে কত, 40 ডিগ্রি হলো। এবার আমাদেরকে এই দুইটা দিয়ে ভাগ করতে হবে। অ্যাঙ্গেল বিপিডি এইটা হয়ে যাচ্ছে 2 দিয়ে ভাগ করলে 20 ডিগ্রি। তাহলে এই যে উত্তরটা আসছে এইটা হয়ে যাচ্ছে 20 ডিগ্রি। ঠিক আছে, এতটুকুই করে আসবে। আর যদি তোমাদের মনে হয় কিছু নতুন কিছু কথা বলবে, তাহলে এখানে এই ছবি সম্পর্কে কিছু কথা লিখে দিতে পারো। হ্যাঁ, এই জায়গাটাই মানে উপরে সবার প্রথমে ক্যালকুলেশনের আগে, তারপরে এখানে লিখে দিতে পারো। এটা 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 বলতে পারো যে আমরা জানি যে, উই নো দ্যাট, এটা বলতে পারো। ঠিক আছে, চলো এতটুকু করলেই হবে, কোনো অসুবিধা নেই। নেক্সট কোশ্চেনে যাব আমরা। পরের প্রশ্ন বলছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 20% বৃদ্ধি করলে এবং ভূমির ব্যাসার্ধ 25% বৃদ্ধি করলে আয়তনের পরিবর্তন শতকরা হার। তাহলে আমরা এখানে ধরে নেব সবার প্রথমে যে ধরি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, আগে ব্যাসার্ধ ধরি, ভূমির ব্যাসার্ধ হচ্ছে আর একক, এই এককটা কিন্তু লিখবে। এবং লম্ববৃত্তাকার শঙ্কুর আমি বলতে পারি উচ্চতা, যেন আবার ভূমির উচ্চতা বলো না, জাস্ট উচ্চতা বলো, উচ্চতা হচ্ছে এইচ একক। ঠিক আছে, এবার আয়তন তাহলে কি হবে, তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন, এই আয়তন হয়ে যাবে, যেহেতু শঙ্কু মানে 1/3 থাকবে, 1/3 পাই আর স্কোয়ার এইচ হলো, এই আয়তন থাকলো। এখন নতুন নতুন ক্ষেত্রে, এখন এখন নতুন ক্ষেত্রে শঙ্কুর, লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির যে ব্যাসার্ধ সেটা কি হবে দেখে নেব। ভূমির ব্যাসার্ধ, এটা যেহেতু আগের থেকে 20% বৃদ্ধি পাচ্ছে, তাহলে আগে ছিল কত আর, এখন আর এর ওপরেই 20% বৃদ্ধি পাবে, মানে 20/100 এত। এগুলো 100 ধরে করলেও হয়, তো এখানে এইভাবেই তোমরা করো, অসুবিধা নেই। এটা কাটাকুটি করলে 5, তাহলে এখানে আর এর এখানে 5 চলে যাবে, তাহলে উপরে গিয়ে হয়ে যাবে 6r/5 এত। আচ্ছা, এর পরের কেস হচ্ছে আমাদের কি বার করতে হবে, উচ্চতা। এই উচ্চতা আবার 25% বৃদ্ধি পাচ্ছে, তার মানে উচ্চতা h ছিল, তাহলে h ইন্টু 25/100, কাটাকুটি করলে এখানে নিচে 4 হচ্ছে, তার মানে 4টা উপরে গেলে আর একটা বেড়ে যাবে, তার মানে 5 হয়ে যাবে, মানে 5h/4 এত। তাহলে এবার অতএব আয়তন পাবো আমি, আয়তন কত, আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার, আর বলতে এখানে 6r/5, তাকে ঘিরে দিয়ে স্কোয়ার, ইন্টু এইচ মানে হচ্ছে 5h/4। এটা ক্যালকুলেশনটা আমি একটু ফ্রেশ করে করছি এখানে। হ্যাঁ, উপর থেকে আমি পেজটাকে একটু মুছে নিই, নিয়ে নতুন করে ক্যালকুলেশন করি। দেখো, আগের এখানে যে উচ্চতাটা ছিল এটা হচ্ছে, এটা হচ্ছে ঘন একক হবে। হ্যাঁ, ঘন একক মানে আগের যে আয়তনটা। এবার নতুন আয়তন কত এসছে দেখো, নতুন আয়তন সেটা আমাদের আসছে 1/3 পাই, যেহেতু স্কোয়ার রয়েছে তার মানে 36r² ডিভাইডেড বাই হচ্ছে 25 ইন্টু এখানে হচ্ছে 5h/4। এবার এটা যদি আমরা কাটাকুটি করি তাহলে এখানে 5 চলে যাচ্ছে, আর এখান দিয়ে কাটলে হচ্ছে 9। ঠিক আছে, এবার আমরা এখানে এই আগে যে আয়তনটা ছিল না, এটাকে আমি ভি ধরে নিচ্ছি। হ্যাঁ, তাহলে সুবিধা হবে, ক্যালকুলেশন সুবিধা হবে যদি ভি ধরে নিই। তাহলে এটা আমি ভি এর সঙ্গে একটু দেখবো যে কত গুণ হচ্ছে, তার মানে হচ্ছে 1/3 পাই r² বটে, কিন্তু এর সঙ্গে আরো একটা কিছু গুণ থাকছে, সেটা কি গুণ দেখো, এখানে 9 আছে আর নিচে হচ্ছে 5, তার মানে উপরে 9 আর নিচেই 5। আমার মতন এইভাবে করলে তোমাদের সুবিধা হবে। হ্যাঁ,
তার মানে আমি এটাকে বলতে পারি, এইটা তো ভি, তার মানে আমরা বলতে পারি 9v/5। আগের আয়তন এখন কিন্তু এই আয়তন হচ্ছে, আগে ভি ছিল এখন এটা, এত ঘন একক। তাহলে এবার আমরা আয়তন কতটা বৃদ্ধি পাচ্ছে সেটা কিন্তু বার করে নেব। ভি আয়তন বৃদ্ধি পেয়েছে যেটা, সেটা আমরা বার করব। আর একে কত, 100 কত, ঠিক আছে, দেখবে আনসার কিন্তু বেরিয়ে যাবে। একবার ভালো করে বুঝে নাও, এই টাইপসের অঙ্ক কিন্তু পরীক্ষায় তোমাদের একটা থাকতে পারে, এতটুকু ধরে নিতে পারো। কারণ এই সমস্ত অঙ্কগুলো দেখবে প্রত্যেকটা পেজে একটা করে দেখবে দেওয়া রয়েছে। সুতরাং একটু তোমরা সচেতনভাবে যদি করে আসতে পারো তাহলে কিন্তু তোমরা নাম্বারটা 2 নাম্বার পেয়ে যাবে। চলো আমি তোমাদেরকে বলে দিই। এবার হচ্ছে আয়তন আগে ছিল ভি, এখন হয়েছে এত। তাহলে আমি এরম লিখব, ভি আয়তনে আয়তন বৃদ্ধি পায়, কখনো হ্রাসও পেতে পারে। বৃদ্ধি পাই কত বলতো, আগে ছিল ভি এখন এটা, তাহলে বেশি, তাহলে এটা থেকে আমরা বিয়োগ করব, এটা মাইনাস ভি করে দাও, এত ঘন একক। তাহলে এটাকে ক্যালকুলেশন করে নাও একটু, তাহলে এখানে 5 চলে গেল, তাহলে উপরে হবে 4v/5 এত। এবার ভি আয়তনে এত আয়তন বৃদ্ধি পাচ্ছে, তাহলে একে কত বৃদ্ধি পাবে, এক আয়তনে কত বৃদ্ধি পাবে, তাহলে সেটা বার করব। 4v/5, নিচেই এই ভিটা নিচেই চলে যাবে ভি, আর 100তে কত সেটা বার করে নাও, ব্যাস আনসার কিন্তু বেরিয়ে যাবে। তাহলে এর সঙ্গে 100তে যখন করব তখন এই ভি আর ভি দেখো কেটে যাচ্ছে, তার মানে হচ্ছে 4/5 ইন্টু একটা 100% দিয়ে গুণ করতে হবে, মানে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা দিয়ে কাটলে হচ্ছে 20, তার মানে হয়ে যাচ্ছে আমাদের 4×20 80, মানে 80%। এখন পার্সেন্ট লিখো না, মানে শতকরা অ্যাকচুয়ালি যদি বৃদ্ধি বলে তাহলে 80 কিন্তু বৃদ্ধি পাবে শতকরা, বা বৃদ্ধির হার 80%ও বলতে পারো, তখন আর শতকরা বলতে হবে না, ঠিক আছে। চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। পরের অঙ্কটা কি বলছে, কোনো লম্ববৃত্তকার চোঙের আয়তন ভি দিয়ে দিয়েছে, সমগ্রতলের ক্ষেত্রফল এস দিয়ে দিয়েছে, এবং উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, দিয়ে বলছে এইটা প্রমাণ করো। এটাও আমাদেরকে আগেরই মতন অঙ্ক, তো আমি তোমাদেরকে সলিউশনটা করে দিই। মনে করো একটা লম্ববৃত্তকার চোঙ আছে, আমি যদি ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করি, তাহলে একটা চোঙ আঁকি। মনে করো এটা একটা চোঙ, হ্যাঁ, এই যে চোঙটা এইখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে তার হাইট বা উচ্চতা, আর এইটা হচ্ছে নিচেই ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য, ঠিক আছে। এবার আয়তন দিয়ে দিয়েছে, তাহলে আমরা সব যেহেতু দিয়ে দিয়েছে এখানে, তাহলে আমাদের কোনো চাপ নেই। তাহলে আমরা প্রথমে লিখব লম্ববৃত্তকার চোঙের আয়তন, ব্র্যাকেটে ভি, এইটা হবে পাই আর স্কোয়ার এইচ ঘন একক। এই ঘন এককটা না লিখলে নাম্বার কিন্তু কাটা যেতে পারে। আচ্ছা, সমগ্রতলের ক্ষেত্রফল, লম্ববৃত্তকার চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল, সেটা আবার এস দিয়ে দিয়েছে। এবার সমগ্রতলের ক্ষেত্রফল মানে কি, প্রথম হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল কত, বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr/h। শুধু এইটা বক্রতল দিলে হবে না, সঙ্গে আরো লাগবে কি, দুটো বৃত্ত আছে, তাহলে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr², তার মানে 2πr²। হলো, এইটা এত বর্গ একক হচ্ছে, তার ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল। আচ্ছা, এবার আমাদেরকে প্রমাণ করতে হবে, যেটা দেওয়া রয়েছে ওটা প্রমাণ করতে হবে। চলো আমরা প্রমাণটা করি এবারে। তাহলে আমরা যেগুলো পেলাম ফ্রেশ ভাবে এবার লিখি। 1 নম্বরে পাচ্ছি ভি ইজিক্যালস টু πr²h, এটা আমরা 1 নম্বর দিচ্ছি, এখন আর একক লিখছি না। আরেকটা হচ্ছে এস ইজিক্যালস টু, যেটা পাচ্ছি 2πr/h প্লাস 2πr², এটা আমরা 2 নম্বর দিচ্ছি। এই 1 আর 2 থেকে আমাদেরকে সমাধান করে এই জিনিসটা আনতে হবে, ঠিক আছে, যেখানে কোনো এইচ থাকবে না। দেখো প্রমাণে কিন্তু কোথাও আমরা এইচ পাচ্ছি না, তাহলে আমরা খুব সহজে করতে পারি। মনে করো এখান থেকে এই 1 নম্বর থেকে পাই, 1 নং থেকে পাই, একদম ঠান্ডা মাথায় বোঝো, 1 নং থেকে পাই,
1 নং থেকে পাবো কি পাবো, আমরা 1 নং থেকে এইচ এর মানটা বার করে নিচ্ছি, এই এইচ এর আগে যেগুলো সব ভি এর নিচে চলে যাবে, তাহলে ভি এইটা হচ্ছে এটা। এবার এইটা এইচ এর মানটা জাস্ট এই জায়গায় বসিয়ে দেবে, দিয়ে একটু ক্যালকুলেশন করবে, আনসার বেরিয়ে যাবে। চলে আসো করছি এবারে। এখানে যদি আমরা লিখি এস ইজ ইকালস টু 2 পাই আর ইন্টু এইচ এর মান হচ্ছে ভি বাই আর স্কোয়ার, সঙ্গে একটা পাই রয়েছে, প্লাস 2 পাই আর স্কোয়ার। এবার দেখো এখান থেকে একটা আর কেটে যাচ্ছে, এখানে পাইও কেটে যাচ্ছে, তাহলে নিচে একটা আর পড়ে থাকছে। চলো এইখান থেকে এইখানে ক্যালকুলেশন করছি, পরের লাইনে বা দিয়ে, তাহলে এস ইজ ইকালস টু আমরা বলতে পারি উপরে হচ্ছে আমাদের 2v পড়ে আছে, আর নিচে আমাদের পড়ে আছে শুধু একটা আর, আর এখানে আছে 2 পাই আর স্কোয়ার। এবার আমরা পরের লাইনে বা দিয়ে বলছি এস ইজ ইকালস টু 2v প্লাস 2 পাই আর কিউব ডিভাইডেড বাই হচ্ছে আমাদের একটা আর লিখলাম, ঠিক আছে। পরের লাইনে আমরা কোনাকুনি যদি গুণ করি, তাহলে এখান থেকে দেখো, আচ্ছা আমাদেরকে এস এর মানটা তাড়াতে হবে, সরি, আচ্ছা ঠিক আছে, এস এর মানও তাড়াতে হবে না, মানে ব্যাপারটা হচ্ছে এখানে সবাই আছে, ভি আছে, আর আছে, এইচ আছে, এস আছে, তাহলে অসুবিধা নেই। এখানে দেখো এস আর ইজ ইকালস টু 2v প্লাস, এইটাকে আমি একটু কায়দা করে লিখছি, হ্যাঁ দেখো একটু কিভাবে কায়দা করে লিখবো, আমি লিখছি 2 ইন্টু, ভালো করে এই জায়গাটায় মনোযোগ দাও, 2 ইন্টু আর বাই এইচ ইন্টু আমি লিখতে পারি পাই আর স্কোয়ার এইচ। কি লিখলাম, একটা আর এখান থেকে কিউব থেকে বার করে নিলাম, তাহলে এটাকে আমি ভি আকারে লিখতে পাচ্ছি, ঠিক আছে। এই কাজটা আমাকে একটু করে নিতে হবে, তার মানে এস আর ইজ ইকালস টু 2v প্লাস 2 ইন্টু আর বাই এইচ, এটা আগে করলেই ভালো হতো, এইটা আবার ভিতে চলে যাচ্ছে, ঠিক আছে, এটা কিন্তু আমাদের ভিতে চলে এসছে। চলো আমরা আর একটু করব, পরে হচ্ছে আমাদের এখানে মুছে দিলাম উপর থেকে, চলে আসো, এর পরের স্টেপ আমি এখানে চলে এসেছি। এবার হচ্ছে আমাদের এই এস আর ইজ ইকালস টু আমরা পাচ্ছি কি 2v প্লাস 2vr বাই এইচ। এবার আমরা কোনাকুনি গুণ করে দেব, মানে এটা লসগু করে কোনাকুনি গুণ করব, এস আর ইজ ইকালস টু 2vh প্লাস 2vr বাই এইচ, এইচ গুণ করে দাও, তাহলে হয়ে যাচ্ছে এইচ এস আর ইজ ইকালস টু 2vh প্লাস 2vr। চলে আসো এর পরের লাইন এখানে। এবার আমাদেরকে এই 2vr আগে আছে, তাহলে 2vrটা আগে নিয়ে আসবো, তাহলে এইটা ওপাশে পাঠিয়ে দাও, তার মানে হয়ে যাচ্ছে 2vr ইজ ইকালস টু এস এইচ আর মাইনাস 2vh। তাহলে এবার আমরা প্রমাণটা করে দেবো, এইটা সমান এইচ, এখান থেকে যদি আমি একটা কমন নিই তাহলে হচ্ছে এস আর মাইনাস 2v, দেখো প্রমাণ হয়ে গেছে, ঠিক আছে, এইটাই কিন্তু প্রমাণ ছিল। ক্লিয়ার? এটা আমরা আগে থেকেই করলেও হতো, হ্যাঁ এখানে এই জায়গাটায় আমরা যেটা আগে করেছিলাম এখান থেকে করলেও হবে। তো যাই হোক, চল আমরা এর পরবর্তী অঙ্কে চলে যাব, নাকি আমি একবার সহজভাবে আবার বলে দেবো দিচ্ছি, দেখো ভি এর মান কি পাচ্ছি, একদম সহজভাবে আবার একবার বলে দিচ্ছি, পাই আর স্কোয়ার এইচ, আর একটা কি পাচ্ছি, এস এর মান হচ্ছে প্রথম হচ্ছে 2 পাই আর এইচ প্লাস 2 পাই আর স্কোয়ার। এবার এই যে আর স্কোয়ার এখানে প্রশ্নে কোথাও নেই, মানে প্রমাণে কোথাও নেই, তাহলে আর স্কোয়ারকে আমি কনভার্ট করব, তাড়াবো, তাহলে এস ইজ ইকালস টু 2 পাই আর এইচ প্লাস, এইটা আমি লিখতে পারি 2 ইন্টু 1 বাই এইচ, যদি আমি একটা দিই তাহলে হচ্ছে 2, এখানে 2 আর থাকবে না, পাই আর স্কোয়ার এইচ, মানে আমি এইটাকে ভিতে কনভার্ট করার জন্য এটা করছি, তাহলে এস ইকালস টু 2 পাই আর এইচ প্লাস হয়ে যাচ্ছে 2 ইন্টু 1 বাই এইচ, আর এইটা কিন্তু আমাদের ভিতে চলে গেল, এইটুকুই আমাদের করতে হবে এখানে, এইটা করলেই ক্যালকুলেশন দাঁড়িয়ে যাবে। তাহলে হচ্ছে এস ইজ ইকালস টু এই 2 পাই আর এইচ, এরপরে হচ্ছে প্লাস 2 ভি বাই এইচ, ঠিক আছে।
তাহলে এই পাশে যদি কোণাকুণি গুণ করি, তাহলে এই পাশে কোণাকুণি গুণ করলে হচ্ছে SH ইজ ইকালস টু হচ্ছে 2 পাই আর এইচ স্কোয়ার, কোনো স্কোয়ার থাকলে হবে না, প্লাস 2v। এবার আরেকটা কাজ করতে হবে আমাকে এখানে, SH ইজ ইকালস টু এই 2 এখান থেকে আমাদেরকে এটা কমন নাও, তাহলে আমরা আবার এটাকে লিখব 2 ইন্টু এইচ বাই আর নিলে আবার এটা ভিতে চলে যাচ্ছে, দেখো এটা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ প্লাস ওদিকে 2v, তার মানে এইটা আবার ভিতে লিখতে পারবো। তাহলে এটা আমরা যদি লিখি, পরের লাইন আমরা বা দিয়ে লিখছি SH ইজ ইকালস টু 2h বাই আর ইন্টু একটা v পড়ে থাকছে, আর এখানে হচ্ছে 2v। তার মানে পরের লাইনে এবার আরটা এখানে লসাগু করে দাও, দিয়ে হচ্ছে SHR ইজ ইকালস টু 2vh প্লাস 2vr, ব্যাস এবার প্রমাণ হয়ে গেল। আমাদেরকে 2vr লাগবে, তাহলে এটাকে এই পাশে নিয়ে আসো, তার মানে 2vr একেবারে বলতে পারি ইজ ইকালস টু SHR মাইনাস 2vh, তাহলে 2vr ইজ ইকালস টু, এটা আমাদের এখান থেকে কমন যাবে h, তাহলে SR মাইনাস 2v হলো। আগের ক্যালকুলেশনটা তোমাদের জটিল লাগলে এটাও করতে পারো। চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। পরের অঙ্কটা কি বলছে, 25 ডিগ্রি 18 মিনিট 42 সেকেন্ডকে রেডিয়ানে প্রকাশ করো। সহজ অঙ্ক, আমাদেরকে শুধু জাস্ট এখানে একটা নিয়ম আছে, সেই নিয়মটা অ্যাপ্লাই করতে হবে। আমরা সবার প্রথমে এই 25 ডিগ্রি আমি প্লাস দিয়ে লিখব, 18 মিনিট তারপর হচ্ছে 42 সেকেন্ড। এবার আমরা পিছন থেকে আস্তে আস্তে সবগুলোকে ডিগ্রিতে কনভার্ট করার চেষ্টা করছি। তাহলে প্রথমে 25 ডিগ্রি থাকলো, 18 মিনিট থাকলো, এই 42 সেকেন্ডকে আমি 42 ভাগ নিচে যদি 60 দিতে পারি তাহলে একটা মিনিটে চলে আসবে। এবার এটাকে কাটাকুটি করে নেব, যদি আমরা 6 দিয়ে কাটি, উপরে হচ্ছে 7 আর এটা হচ্ছে নিচেই 10, তারপরে আমরা একটা জিনিস পাচ্ছি কি, 25 ডিগ্রি পাচ্ছি সঙ্গে 18 মিনিট। এই মিনিটটাকে আমি এবার দুটো মিনিট যেহেতু, তাহলে দুজনকে এক জায়গায় গিয়ে যোগ করবো। হ্যাঁ, দুটোই তো মিনিট, তাহলে আমরা এবার দুজনকে যোগ করতে পারি। তাহলে 18 প্লাস 7/10 লিখলাম, লিখে টোটালটাকে ঘিরে একটা মিনিট দিলাম। ক্লিয়ার? এবার চলে এসো 25 ডিগ্রি, এবার 18 এর সঙ্গে মানে 180, তাহলে 180 সঙ্গে 7 মানে 187, 187 বাই হচ্ছে 10, এইটা কি বলতো, এইটা হয়ে গেছে আমার মিনিটে। এবার এটাকে ডিগ্রিতে নিয়ে যাব, যখন এটাকে ডিগ্রিতে নিয়ে যাব তাহলে 25 ডিগ্রি তারপরে হচ্ছে প্লাস এটাকে আবার 60 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 187 ভাগ হচ্ছে নিচে 60 দিয়ে ভাগ করলে হলো 600। এবার কিন্তু এটা ডিগ্রিতে চলে গেল। এবার এই ডিগ্রিটা আমরা এবার কনভার্ট করে নিয়ে যাচ্ছি, দুটো যেহেতু একই ডিগ্রি, তাহলে 25 প্লাস 187 নিচে হয়ে যাচ্ছে 600, টোটালটা ডিগ্রি। এই ক্যালকুলেশনটা আমাকে এবার করতে হবে, খুব বড় ক্যালকুলেশন হচ্ছে। তাহলে এবার আমাদেরকে এটা ক্যালকুলেশন করতে হবে। দেখো এখানে তো কাটাকুটি যাচ্ছে না, তাহলে 600 আর 25 মানে 6 25 150 মানে 15, তারপরে দুটো শূন্য, এখানে 1500, এবার তারপরে একটা প্লাস 187 আর নিচে হয়ে যাচ্ছে 600, 6 25 150, তারপর দুটো শূন্য হচ্ছে। আচ্ছা, এরপরে হচ্ছে এটা আমরা তাহলে লিখতে পারি উপরে 15187 ডিভাইডেড বাই 600। এবার এইটা হচ্ছে এত ডিগ্রি, এবার কিন্তু আমাদেরকে রেডিয়ানে লিখতে হবে। এবার আমরা কি জানি বলতো, পাই রেডিয়ান মানে হচ্ছে 180 ডিগ্রি, তার মানে 1 ডিগ্রি মানে আমরা বলতে পারি পাই সি, এই পাই সি মানে হচ্ছে রেডিয়ান কিন্তু, হ্যাঁ 180 ডিগ্রি। তাহলে আমরা এটাকে রেডিয়ানে নিয়ে যেতে গেলে আমাকে পাই সি বাই 180 দিয়ে গুণ করতে হবে। দেখো এটা উপরেরটার সঙ্গে নিচেরটা তো কাটছেই না, এটা কাটাকুটি মনে হচ্ছে যাবে না, তাহলে এটাকে আমাদের উপরে যা আছে তাই থাকবে। 15187 এখানে এটা হচ্ছে ডিগ্রি বা পাই সি, আর নিচে হয়ে যাচ্ছে এটা হচ্ছে আমাদের, নিচেটা যদি আমরা গুণ করে দিই তাহলে হচ্ছে 6 8 18 মানে হচ্ছে 108, তারপরে দুটো শূন্য, তার মানে এটাই আমাদের কিন্তু আনসার থেকে যাবে। যেহেতু আমাদেরকে ডিগ্রি থেকে যেহেতু আমরা রেডিয়ানে প্রকাশ করছি, তখন আর ডিগ্রি না দিতেও পারো। হ্যাঁ, সুতরাং এটাই কিন্তু আনসার থেকে যাবে। তাহলে এটাই হচ্ছে আমাদের এখানকার আনসার, কিচ্ছু করার নেই, কাটাকুটি যাবে না বলে মনে হচ্ছে। তোমরা যদি কাটাকুটি যায় আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো এর পরবর্তী প্রশ্ন, এটাও একটা ভালো প্রশ্ন, ঠিক আছে। তো আমাদেরকে এই টাইপসের অঙ্কগুলোকে কিভাবে করতে হবে দেখো, এটা একটু ঘুরিয়ে ফিরিয়ে আসে। হ্যাঁ, অঙ্কটা দেখে হয়তো তোমরা ঘাবড়ে যাও, সিম্পল ভাবে থাকলে তোমাদের সুবিধা, কিন্তু এটাকে
আমরা দেখো সলিউশনটা লিখছি তোমাদের একদম সহজ। সাইন 90 মাইনাস থিটা মানে এটা কস থিটা দেওয়া রয়েছে, রাইট? আর এদিকে দেখো কস থিটা, জাস্ট একটা লাইন করলেই তোমরা বুঝতে পারবে। √2 এটাও দেখো তাহলে সাইন থিটাতে কনভার্ট হয়ে যাচ্ছে। আচ্ছা এইদিকে হচ্ছে কি বলতো, হ্যাঁ 2 কস থিটা, আর ওদিকে হচ্ছে √2 সাইন থিটা। ওকে, এবার আমরা পরের লাইনে একটা কাজ করছি, এইখানে এই যে কস থিটা আর এদিকে হচ্ছে সাইন থিটা, আমরা দেখো দুই পাশে এদিকে একটা কাজ করছি, এখানে দেখো 2 দিয়ে যদি আমরা কাটাকুটি করে নিই তাহলে এদিকে √2 চলে যাবে, তার মানে এই পাশে দাঁড়াচ্ছে √2 কস থিটা, আর ওই পাশে হয়ে যাচ্ছে সাইন থিটা। ঠিক আছে, এবার পরের লাইনে আমরা বাদ দিয়ে আমরা এখান থেকে বলতে পারি কস থিটা বাই সাইন থিটা, এই মানটা হয়ে যাচ্ছে আমাদের 1/√2। এবারে এই 1/√2 যে মানটা এ পাশে তো অ্যাকচুয়ালি কি আসছে, এ পাশে cos থিটা বাই সাইন থিটা, আমরা তো এরকম 1/√2 মান তো আমরা জানি না। তার মানে এটা মানে কি, এটার মানে হচ্ছে cot থিটা। এর cot থিটার কত ডিগ্রির মান 1/√2 আমাদের কিন্তু জানা নেই। তাহলে এই অঙ্কগুলোকে করার জন্য তোমাকে ত্রিভুজ এঁকে নিতে হবে। এই টাইপসের অঙ্কগুলো করানোর জন্য করতে গেলে ত্রিভুজ আঁকতে হবে। এটা মনে করো 90 ডিগ্রি, যখন এটা 90 ডিগ্রি, বা আমি আরেকটা কাজ করতে পারি, ত্রিভুজ না এঁকে সহজে করা যায়, দেখবে? যেহেতু আমি কোসেক থিটা জানি, হ্যাঁ আমি যেহেতু কট থিটা জানি, তাহলে আমাকে কোসেক থিটা বার করতে হবে। তাহলে আমরা তো একটা ফর্মুলা জানি, আমরা এইভাবে না করে অন্যভাবে করতে পারি। উই নো দ্যাট, মানে আমরা জানি যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, হ্যাঁ এইটা দিয়ে করলেও যে সে হয়ে যাচ্ছে, এটা 1 হয়। তাহলে কোসেকের মান বার করব, তাহলে কোসেকটা যদি বার করতে হয় বাকিটাকে ওপাশে পাঠাবো, তার মানে 1 প্লাস কট স্কোয়ার থিটা। এবার 1 প্লাস কটের মান আমরা পেয়ে গেছি 1/√2, তাই না? তাহলে এটাকে ঘিরে স্কোয়ার হচ্ছে, তার মানে 1 প্লাস এটা ঘিরে স্কোয়ার মানে 1/2 হলো, তাহলে উপরে 2 চলে যাবে, 2 প্লাস 1 হবে আর নিচেই 2, তার মানে হয়ে যাচ্ছে 3/2। তার মানে কোসেক স্কোয়ার থিটার মানটা পেয়ে গেলাম, তাহলে শুধুমাত্র কোসেক থিটা লাগবে। হ্যাঁ এইভাবে করো, ত্রিভুজ দিয়ে করলেও হবে, অসুবিধা নেই। এখানে প্লাস মাইনাস দিতে হবে না, কারণ সবাই সূক্ষ্মকোণ। তোমাদের মাধ্যমিকের লেভেলে এটা হচ্ছে √3/√2 এই মানটা। তো মাধ্যমিক লেভেলে সবসময় আমরা 90 ডিগ্রির মধ্যে কাজ করি, ওই জন্য আমাদের কিন্তু প্লাস মাইনাস দিতে হয় না, কিন্তু 11-12 এই জায়গাটায় প্লাস মাইনাস অবশ্যই দিতে হতো। চলো আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাব, এবং আজকে হচ্ছে আমাদের এই প্রশ্নটাই লাস্ট প্রশ্ন। বলছে ঊর্ধ্বক্রমে সাজানো 6, 8, 10, 12, 13 এক্স তথ্যের গড় এবং মধ্যমা সমান হলে এক্স এর মান নির্ণয় করো। তাহলে প্রথম কথা হচ্ছে তথ্যের যে গড় মান সেটা আমরা বার করে নেব, খুব সহজ। তাহলে যদি তথ্যের গড় আমরা মান বার করি তাহলে হবে 6 প্লাস 8 প্লাস 10 প্লাস 12 প্লাস 13 প্লাস এক্স, টোটালটাকে 1 2 3 4 5 6 দিয়ে ভাগ করতে হবে। এইটা 6 যেহেতু রয়েছে তাহলে আমাদের মধ্যমা দেখতে হবে কোথায় আছে। যেহেতু ঊর্ধ্বক্রমে সাজানো আছে এটা মনে রাখবে, তার মানে নিশ্চয়ই 13 থেকে বেশি হবে এক্স এর মানটা। ঠিক আছে, তাহলে আমাদের বার করতে হবে কি বলতো, এক্স এর মান বার করতে হবে। এখন আমরা বার করব মধ্যমা কোন জায়গায় আছে। মধ্যমা কোন জায়গায় আছে দেখো, যেহেতু 6 মানে 3তম আর হচ্ছে 4তমর মাঝখানে থাকবে মধ্যমা, তাহলে 3তমতে কে আছে, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 এবং এটা 6। তার মানে মধ্যমা থাকবে 6/2, অর্থাৎ 3তম আর 4তমর মাঝখানে, মানে এই দুজনকে যোগ করে 2 দিয়ে ভাগ, তার মানে হচ্ছে 10 প্লাস 12 তাকে 2 দিয়ে ভাগ, তাহলে এটা হচ্ছে 22, তাহলে হচ্ছে 11। এবার এই পাশে উপরেরগুলো আমাদেরকে যোগ করো, 8 আর 6 14, 14 আর 10 হচ্ছে 24, 24 36, 36-এর সঙ্গে 13 যোগ করে দাও, তার মানে হচ্ছে 9 আর হচ্ছে 49, 49 প্লাস এক্স, আর এই 6 11 66, তার মানে ওই পাশে চলে যাবে x = 66 থেকে আমাকে 49টা বিয়োগ করে ফেলতে হবে। তার মানে এখানে হচ্ছে 66 থেকে আমরা 49 বিয়োগ করব, তাহলে এখানে হচ্ছে আমাদের 7, হাতে থাকছে 1, 17। তাহলে x এর যে মান হবে সেই মানটা কিন্তু আসবে 17। ঠিক আছে, অতএব নির্ণয় x এর মান 17। তোমরা আমাকে অবশ্যই জানিও ক্লাসটা কেমন লাগছে তোমাদের। যেহেতু আমি এক একটা পার্ট বাই পার্ট তোমাদেরকে সমাধান করাচ্ছি, যেহেতু তোমাদের সবচেয়ে বেশি প্রবলেম 2 নাম্বারের অঙ্কে, অর্থাৎ 4 দাগে যে সমস্ত অঙ্কগুলো আসছে এই নাম্বারটা তোমাদের কিন্তু প্রবলেম হচ্ছে, ওই জন্য আমরা এই জায়গাটা আগে তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি। প্রত্যেকটা অঙ্ক তোমাদের জন্য সুবিধার জন্য ধরে ধরে টাইপিং করে আমি করে দিয়েছি,
একটা লাইক চাই তোমাদের কাছ থেকে। এর পরবর্তী যদি তোমরা ক্লাসে 11-এ যদি অঙ্ক করতে চাও, আমরা কিন্তু ক্লাস 11-এর অঙ্ক, অনেকে 11-এর অঙ্ক বা 12-এর অঙ্ক ভয় পাই, আমরা একদম হাতে ধরে তোমাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করি। ঠিক আছে? যদি তোমরা 11-12-এ আমার কাছে পড়তে চাও, তাহলে অবশ্যই এই নাম্বারে একটু যোগাযোগ করে রেখো। আমরা একদম স্বল্প মূল্যে তোমাদের কিন্তু পরিষেবা দিয়ে থাকি, অনলাইনে এবং অফলাইনে পড়াই। তো এই নাম্বারের সঙ্গে একটু যোগাযোগ করে নিও। ক্লাস 10, 9, 10, 11, 12 প্রত্যেকটা ক্লাসের কিন্তু ম্যাথ আমরা এই চ্যানেলে করিয়ে থাকি। ঠিক আছে? চলো, এবং বিভিন্ন নোটসপত্র নেওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ রেখো। অবশ্যই আমাদের গ্রুপ আছে, সেই গ্রুপে তোমরা যুক্ত হয়ে যাও। ঠিক আছে? এরপরে যদি তোমরা সায়েন্স নিয়ে পড়তে চাও, ম্যাথটাকে নিতে চাও, তাহলে অবশ্যই আমাদের গ্রুপে অ্যাড হয়ে যাও। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, অথবা আমাকে এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নাও, হোয়াটসঅ্যাপ করে দাও, আমি তোমাদেরকে গ্রুপে জয়েন করিয়ে দিচ্ছি। চলো, ক্লাস কেমন লাগছে প্রত্যেকে কমেন্ট করো, এবং তোমাদের কোন চ্যাপ্টারের অঙ্ক, টেক্সট বইয়ের কোন চ্যাপ্টারের অঙ্ক প্রয়োজন, শুধু তাই না, টেস্ট পেপারের কোন পেজের অঙ্ক তোমাদের প্রয়োজন হচ্ছে, সেগুলো আমাকে যদি একটু কমেন্ট করে জানাও, পেজ নাম্বার, দাগ নাম্বার সহ জানাও, আমি সেইগুলো তোমাদেরকে ধরে ধরে করিয়ে দেবো। ওকে, চলো তাহলে আজকে এখানেই ছাড়লাম। প্রত্যেককে থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, অল দ্য বেস্ট।